Welcome back once again to this channel, English for All. My Last Duchess. এই কবিতাটি আজকের আলোচ্য বিষয় এবং এই কবিতার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গরূপে জানতে পারবো প্রত্যেকটা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। তাই আমি আশা করব তোমরা প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তবে এই কবিতাটি আরম্ভ করবার আগে একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানা উচিত। দেখো, তোমরা ইন্টারেস্টিংলি দেখতেই পাচ্ছ এই কবিতাটার নিচের দিকে কোথাও লিখতে ফেরারা হচ্ছে একটা জায়গা এবং এই জায়গার যিনি রাজা তার নাম হচ্ছে আলফানসো দ্য সেকেন্ড। অতএব এই আলফানসো দ্য সেকেন্ড, যাকে আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাচ্ছি অ্যাজ এ ডিউক অফ ফেরারা হিসাবে, তিনি হচ্ছে এই কবিতার স্পিকার এবং তিনি তার মনের দুঃখ, মনের যে অভিব্যক্তি প্রকাশ করছেন একজন শ্রোতা বা লিসনার উপস্থিত রয়েছে। কিন্তু সেই শ্রোতা একটা বারো বলে কিন্তু এই কবিতার মধ্যে কোনো বক্তব্য ডেলিভারি করছেন না। কিন্তু এই স্পিকারের বাচনভঙ্গি দেখে আমরা উপলব্ধি করতে পারি যে বোধহয় সেখানে কোনো একজন লিসনার আছে এবং যার উদ্দেশ্যেই পুরো কবিতাটি বলা হচ্ছে। এই কবিতার মাধ্যমে ডিউক অফ ফেরারা বা আলফানসো দ্য সেকেন্ড তার চারিত্রিক গুণাবলী আমরা জানতে পারি। তাই তোমরা প্রত্যেকে এই কবিতাকে শেষ পর্যন্ত দেখো। খুব ইজিলি, খুব সহজ করে আমি প্রকাশ করার চেষ্টা করব প্রত্যেকটা লাইন এবং তার বাংলা মানে, এবং তোমরা হয়তো অনেকটা হেল্প পেতে পারো এই কবিতা থেকে। প্রথমেই বলা হচ্ছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। খুব একটা সহজ, সিম্পল হবে, খুব টোনটা খুব মৃদু। এখানে যে স্পিকার খুব জোরালোভাবে কিন্তু বলছেন না, খুব হালকাভাবেই বলছেন, তার যে লিসনার তার উদ্দেশ্যে বলছেন। এই লিসনার হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কাউন্টের এনভয়। কোনো একটা কাউন্ট, তার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কথা চালাবার জন্য বা কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এনভয় বা ঘটক বা মিডিল ম্যান হিসাবে কাজ করেন এই লোকটা। অতএব এই শ্রোতা সেখানে উপস্থিত হয়েছেন এবং তাকে দেখেই বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। যে ওই দিকে দেখুন, দেওয়ালের মধ্যে একটা ছবি রয়েছে, সে ছবির দিকে তাকিয়ে বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস। ওটাই হচ্ছে আমার শেষ বউ। অর্থাৎ ডাচেস হচ্ছে ডিউকের যে স্ত্রীলিঙ্গ আমরা পড়ি, অতএব ডিউকের যারা বউ হয়, ওয়াইফ হয়, তারা হচ্ছে ডাচেস। অতএব ওই ছবির দিকে তাকেই বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস। ওই দিকে দেখুন, ওই ছবিটা হচ্ছে আমার গত ওয়াইফের ছবি, পেন্টেড অন দ্য ওয়াল, যার ছবিটা দেওয়ালে খুব সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে, অঙ্কিত অবস্থায় আছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। দেখুন, মনে হচ্ছে যেন এখনও পর্যন্ত সে জীবিত আছে। তো এই যে টোন, এই টোনটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সে কিন্তু মৃত। মানে সেই তার বউ, গত যে লাস্ট ওয়াইফ ছিল, সেই বউটা মৃত এবং তাকে অবশ্য মেরে ফেলা হয়েছিল, পরে আমরা পাবো। এবং তার দিকে তাকিয়ে বলছে, এত সুন্দর ছবিটা, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখে তো মনে হচ্ছে সে পুরোপুরি জীবিত অবস্থায় এসে, তার চোখের দিকে তাকালে, তার গালের দিকে তাকালে যেন একটা জীবন্ত প্রাণ সেখানে উপস্থিত, একটুকুন মনে হয়। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। এখন এই ছবিটাকে আমি ভাবি একটা শিল্পের একটা রেপ্লিকা হিসেবে, একটা শিল্পের একটা সব থেকে ভালো উদাহরণ হিসাবে, যে এইরকম ছবি বোধহয় পৃথিবীতে আর কেউ কোনোদিনও আঁকতে পারবেন না। ফ্রা প্যান্ডলফ স্যান্ড ওয়ার্ক বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলফ একজন চিত্রকার, পেন্টার, শিল্পী। তার হাত খুব ব্যস্ত ছিল একদিন এই ছবিটা আঁকার জন্য। অতএব সে খুব বিজি ছিল এই ছবিটা আঁকার জন্য। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই কোণটাতে দাঁড়িয়েছিল আমার লাস্ট বউ, অতএব লাস্ট ডাচেস। তার মানে ফ্রা প্যান্ডলফ একদিন লাইভ পিকচার অঙ্কন করেছিল, একটা কোণে বা পাশে দাঁড়িয়েছিল লাস্ট ডাচেস, এবং তাকে যে অবস্থায় দেখছে সেই জিনিসটাকে পুরোপুরি দেখে হুবহু এই পেন্টিংয়ের মধ্যে তার ছবিটা আঁকা হয়। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। এইবারে আমাদের এই স্পিকার আলফানসো দ্য সেকেন্ড ইন্টারাক্ট করছেন তার লিসনারের সঙ্গে, অতএব যে এনভয় আসছে তার সঙ্গে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। আমাদের স্পিকার সিম্পলি বলতেই পারতো, উইল ইউ প্লিজ সিট অ্যান্ড লুক অ্যাট হার, কিন্তু এখানে মাঝখানটা উইল ইট। এই যে উইল ইটটা অ্যাকচুয়ালি ঢোকানো হয়েছে, এর মানে হচ্ছে অনেকটা পোলাইটলিভাবে, মানে মুখে যেন নম্রতা, ভদ্রতা, কর্টেসি সমস্ত কিছুই প্রকাশ পাচ্ছে। অতএব সেই রকমের পোলাইটনেস প্রকাশ করার জন্য বলছে, প্লিজ, আরে একটু দয়া করে বসুন না, এখানে বসুন, অ্যান্ড লুক অ্যাট হার, আর একটু দেখুন না ওই ছবিটার দিকে কেমন হয়েছে। I said Fra Pandolf by design, for never strangers like you the picture countenance. আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন না,
ওই ছবিটা অ্যাকচুয়ালি কে এঁকেছিল না প্যান্ডলফ, ফ্রা প্যান্ডলফ। অ্যাকচুয়ালি ফ্রা প্যান্ডলফের নামটা বলা হয়েছে কিনা উইথ ইন্টেনশন, একটা উইল, ইচ্ছা নিয়ে। এবং এই বলার পেছনে কারণটা কি না, যে সমস্ত দর্শকরা ওই ছবিটাকে দেখতে আসে তারা কিন্তু ছবিটাকে একবার দেখলে হয়তো ভালো করে বুঝতে পারে না ছবির মধ্যে কী রয়েছে, ছবির মধ্যে কী লাইভলিনেস আছে, কী ভাইব্রেন্ট নেচার আছে, বুঝতে পারে না। ফলে যখন ফ্রা প্যান্ডলফের নাম বলা হয় তখন কি হয়, ওই সমস্ত স্ট্রেঞ্জার বা ওই সমস্ত আগন্তুক লোকেরা ওই ছবিটার দিকে খুব ভালো করে তাকায় এবং তারা বুঝতে পারার চেষ্টা করে, যদিও বুঝতে পারে কিনা আমরা কেউ জানি না, হয়তো চেষ্টা করে যে কী পরিমাণ বিউটি ছিল তার লাস্ট ডাচেসের। তাই বলছে এখানে আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, আমি বললাম যে ফ্রা প্যান্ডলফের নামটা ইচ্ছা করে বলেছি, কারণটা ফর নেভার স্ট্রেঞ্জার্স লাইক ইউ, যে শুধুমাত্র তুমি যে আসছো তা নয়, এর আগেও হয়তো অনেক ঘটক এসেছিলো, মিডিলম্যান এসেছিলো তার সঙ্গে বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য। অর্থাৎ ওই সমস্ত স্ট্রেঞ্জাররা কী করে সবসময় ব্যর্থ হয় উপলব্ধি করতে দ্য পিকচার কাউন্টেন্যান্স, ওই পেন্টিংয়ের মধ্যে যে মুখায়ব বা যে মুখের যে আবরণটা আছে, যে মুখের যে যাকে বলা যায় ফেস যাকে বলি আর কি, সেই মুখটা যেভাবে উপস্থাপন করা হয়েছে সেই মুখটাকে ভালো করে পড়তেই তারা ব্যর্থ হয়। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, আর ওই চোখে এবং মুখের মধ্যে যে গভীরতা প্রকাশ পাচ্ছে, যে আবেগের প্রকাশ পাচ্ছে, সেই জিনিসটাও কিন্তু কেউ ধরতে পারে না। বাট টু মাই সেলফ দ্য টার্নড, কিন্তু তারপরে তারা প্রত্যেকেই আমার দিকে ঘুরে দাঁড়ায়। এই জায়গাতে তো আমাদের একটু বুঝে নিতে হবে কারা ঘুরে দাঁড়ায়। বিভিন্ন বইয়ে এর বিভিন্ন ব্যাখ্যা হয়। কেউ কেউ মনে করেন যে এখানে ঘুরে দাঁড়ায় বলতে আমাদের ওই ফ্রা প্যান্ডলফ এবং যে লাস্ট ডাচেস ছিল তার কথা বলা হচ্ছিল। অতএব ফ্রা প্যান্ডলফ যখন ছবিটা এঁকেছিল তারপর আঁকবার পরে তারা কী করলো, সবাই ওই ডিউকের দিকে ঘুরে দাঁড়িয়েছিল। আবার কোনো কোনো বইয়ে এইরকম ব্যাখ্যাও দেওয়া আছে যে যত সমস্ত যারা স্ট্রেঞ্জার মানুষ আসতো, আগন্তুক মানুষ, তারা প্রত্যেকে দেখার চেষ্টা করতো কিন্তু বুঝতে পারতো না। ফলে কী করতো, তারা প্রত্যেকে তাকিয়ে থাকতো ডিউকের দিকে, যেন একটা আবেগ নিয়ে তাকিয়ে রয়েছে কিছু জানবার জন্য যে সত্যিই তো এই পিকচারটার মধ্যে কী এমন রয়েছে যে জিনিসটা আমরা বুঝতে পারছি না। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, কারণ যখন তারা সবাই সেই দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকে কী করছে, তাকিয়ে রয়েছে কার দিকে না ডিউকের দিকে, অ্যালফান্সোর দিকে তাকিয়ে থাকে। এবং অ্যালফান্সো বলছে যে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারবে না, কারণ বোঝার কথাও নয়, কারণ ওই যে ছবিটা রয়েছে না, ছবিটা সবসময় কী হয়ে থাকে না আবৃত হয়ে থাকে, একটা কার্টেন দিয়ে আবৃত হয়ে থাকে এবং কারো সাহস নেই ওই কার্টেনটাকে সরিয়ে দেওয়ার, যে পর্দা, ওই পর্দাকে সরিয়ে দেওয়ার কারো সাহস নেই। একমাত্র আমি সেই সাহসী ব্যক্তি বা আমার একমাত্র অধিকার আছে ওই পর্দাটা সরিয়ে দেওয়ার। অতএব আমি সেই পর্দাটা সরিয়ে দিই এবং ফলে সবাই দেখতে পাই। এবং অনুরূপভাবে এখানে আমাদের এই আলফান্সো এনভয়কে বলছেন যে দেখো আমিও কিন্তু তোমার জন্য পর্দা সরিয়ে দিলাম, তুমি ভালো করে দেখো একবার। অ্যান্ড সেমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডার্স্ট, এই ডার্স্ট মানে হচ্ছে টু ডেয়ার, মানে কিছু করার যে অহমিকা, সাহস, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে আর্কেইক একটা শব্দ, তোমরা নিশ্চয়ই জানো এটা। অ্যান্ড সেমড অ্যাজ দে উড আস্ক মি, এবং মনে হচ্ছে আমার কাছে যে তারা হয়তো কিছু বলতো, ওই সমস্ত যে স্ট্রেঞ্জার, যে সমস্ত লোকের ওখানে উপস্থিত হতো এই ছবিটাকে দেখার জন্য, তারা চোখে মুখে একটা মানে জিজ্ঞাসু নয়নে তাকিয়ে থাকতো আমার দিকে, কিন্তু তারা বলতে পারতো না, কারণ ইফ দে ডার্স্ট, তার সেরকম সাহস ছিল না কিছু বলার। যদি সাহস থাকতো তারা হয়তো জিজ্ঞাসা করতো। কি জিজ্ঞাসা করতো তবে? হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, আচ্ছা ওই যে পেন্টিংটা দেখতে পাচ্ছি, ওই যে ওই রকম দৃষ্টিটা কী করে এলো, কেমনভাবে এলো? সো নট দ্য ফার্স্ট ইউ আর টু টার্ন অ্যান্ড আস্ক দাস, সুতরাং এটা যে তুমি তা কিন্তু প্রথম নও, এটা আরও অনেকেই এসেছিল তোমার আগে, অনেক ঘটক এসেছিল, অনেক এনভয় এসেছিল, তারাও ঠিক একই রকমের আমার দিকে ঘুরে তাকিয়েছিল এবং তারাও জিজ্ঞাসা করেছিল এই রকমের। স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, তখন ওই ডিউক ওই এনভয়কে অ্যাড্রেস করে বলছেন, মহাশয় এটা তার চোখের চাহনি, তার যে
গালের মধ্যে টোপ পড়ে যাওয়া এটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতির জন্য নয়, কয়েল দ্য স্পট অফ জয় ইন টু দ্য ডাচেস চিক, এবং তার ফলেই কিন্তু তার গালে এই রকম টোপ পড়ছে তা কিন্তু নয়। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, সম্ভবত ফ্রা প্যান্ডলফ এমন কিছু বলেছিল যার ফলে তার চোখের মধ্যে এই রকমের দৃষ্টিশক্তি দেখা গিয়েছিল, তার গালের মধ্যে এই রকমের খুব সুন্দর ব্লাসিং ভাব দেখা দিয়েছিল, এই রকম টোপ দেখা দিয়েছিল। হার মেন্টাল লেপস ওভার মাই লেডিজ রেস টু মাচ, হয়তো সে বলেছিল যে তার যে ওড়না ছিল, তার যে ঢিলে ঢালা পোশাকের সামনের দিকের যে অংশ, ওড়না বলতে পারি, সেটা কী করছিল না ওভারল্যাপস, অতএব আবৃত করে দিয়েছিল মাই লেডিজ রেস্ট টু মাচ, আমার যে ওয়াইফ ছিল তার রেস্ট বা কবজি, হাতের কবজিটাকে হয়তো একটুখানি বেশি করে আবৃত করে দিয়েছিল। তখন সে বলেছিল, আরে দেখো না তোমার ওই কাপড়টা কেমন যেন তোমার পুরো দেহটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। অতএব এই কথাটা শুনেই হয়তো আমার ওই লাস্ট ডাচেস একটু মুচকি হাসছিল। আর পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, বলছে পেন্ট আমাদের ছবি আঁকা, অতএব ছবি কী হয় অনেক সময় ব্যর্থ হয়, অনেক সময় ছবি থেকে আমরা আশা করতে পারি না টু রিপ্রোডিউস উপস্থাপন করতে, কোনটা দ্য ফেন্ট হাফ ফ্লাস, একেবারে অর্ধ দেখা যায়, খুব অস্পষ্ট দেখা যায় এই রকমের কিছু দাগ, এই রকমের কিছু গায়ের রং, দ্য ডাইজ অ্যালং হার থ্রোট, যে দাগগুলো তার গলার কাছে এসেই হয়তো মিলিয়ে যাচ্ছে। অতএব ওই ফ্রা প্যান্ডলফ হয়তো বলেছিল, আরে দেখো না তোমার মুখটা কতই না সুন্দর, কিন্তু ওই দাগগুলো না তোমার গালের সামনে এসে কেমন যেন মিলিয়ে যাচ্ছে, একটু তুমি সরে দাঁড়াও দেখি। অতএব এই টোনে হয়তো ফ্রা প্যান্ডলফ কথাগুলো বলেছিল সাচটাফ, অথবা এই রকমের আরও কিছু কথা বলেছিল যার ফলে আমার যে বউ সে লাস্ট ডাচেস তার মধ্যে এই রকমের একটা খুব সুন্দর মুচকি হাসি দেখা দিয়েছিল, এইরকম ব্লাসিং ভাব দেখা দিয়েছিল, তার ফলেই ফ্রা প্যান্ডলফ এই রকমের খুব সুন্দর ছবি এঁকেছিল। ওয়াজ কটেসি সি থট কজ অ্যানাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এই যে স্পট অফ জয় এটা খুব একটা ইন্টারেস্টিং, তোমরা যদি আমি বলি নিশ্চয়ই তোমরা শাহরুখ খানকে দেখেছো, তার গালে দেখবে অনেক সময় টোপ পড়ে, অনেকে মেয়ে থাকে যেমন প্রীতি জিন্টা, আরও অনেকে আছেন নাম বলছি না, তো প্রত্যেকের গালে একদম টোপ পড়ে, একদম গর্ত হয়ে যায় গালটা, তো দেখলে খুব একটা চার্মিং ভাব একটা চলে আসে, এটাকে তোমরা বলতে পারো স্পট অফ জয়। ওয়াজ কটেসিস ইউ থট অ্যান্ড কজ অ্যানাফ ফর কলিং আপ দ্য স্পট অফ জয়, সে ভেবেছিল এটাই হচ্ছে আমার পক্ষ থেকে একটা সৌজন্যবোধ, যদি আমি না হাসি তবে কেমন হবে। আমাদের যে পেন্টার ফ্রা প্যান্ডলফ সে এমনভাবে কথাগুলো বলছে, এমন হিউমারাসলি কথাগুলো বলছে যে মাই লাস্ট ডাচে সম্ভবত হয়তো ওইগুলোকে শুনে এবং তার সৌজন্যবোধ প্রকাশ করার জন্য সে মুচকি হেসেছিল, এবং সেই মুচকি হাসাটাই হচ্ছে তার গালে এই রকমের স্পট অফ জয় তৈরি করেছিল। সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, টু সুন মেড গ্ল্যাড, সি হ্যাড এ হার্ট, তার এমন একটা হৃদয় ছিল, একটুকুনো বলে দেখো, একটুকুনো হাইফেন দেওয়া আছে, মানে থেমে গেছে, মানে কী বলবে কী বলে আমতা আমতা করছে, এখনও পর্যন্ত সঠিক শব্দ খুঁজে পাচ্ছে না। হাউ শ্যাল আই সে, কী করে আমি বলতে পারি বলো তো তার কেমন একটা হৃদয় ছিল, মনে হয় টু সুন মেড গ্ল্যাড, এত ভালো একটা হৃদয় ছিল না, অনায়াসে যেন বিগলিত হয়ে যেত, যেই ডাকতো তার প্রতি সে আকৃষ্ট হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, এমনকি খুব অনায়াসে সে প্রভাবিত হতে পারত, যে কেউ তাকে যা কিছু বলতো সমস্ত কিছুই সে বিশ্বাস করে নিত, অতএব তাকে যে যাই বলতো সেই সমস্ত কিছুকে সে অনায়াসে অ্যাকসেপ্ট করতো, এবং প্রত্যেকটাকে সে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করতো যা বলার নেই। অতএব কেউ যদি গোলাপ ফুল দেয় তাকে যেভাবে ভালোবাসতো, তার প্রতি যেভাবে মুচকি হেসে সে কথাবার্তা বলতো, কেউ তাকে হয়তো একটা ল্যাম্বরগিনি গাড়িও দিলেও হয়তো তার সঙ্গে সেই রকমের অ্যাটিটিউডটা প্রকাশ করতো। তাই আমাদের স্পিকার বলছেন যে কী করে বলি বলো তো, এমন একটা মেয়ে না, তার হৃদয়টাকে কী বলি, এত সফট, এত ভালো ছিল, টু ইজিলি ইমপ্রেসড, একেবারে শিশু সুলভ, প্রত্যেকেই তাকে সহজে ইমপ্রেসড করতে পারতো। সি লাইক হোয়াট এভার সি লুকড অন,
তাকে তুমি যা দেখাবে তার সমস্ত কিছুই পছন্দ হতো, সে সমস্ত কিছুই যেন প্রতি আকর্ষিত হতো, সমস্ত কিছুকেই সে ভাবতো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো চলবে। মানে মেয়েদের একটা একই চোখ থাকে না, যে কোনো একটা দোকানে নিয়ে গেলে মেয়েরা কী বলে, এটা নেবো, এই শাড়িটা কিনবো, এই শাড়িটা কিনবো, ওটা নেবো, ওটা নেবো, যেন মনে হয় পুরো দোকানটাই যেন সে তার কিনতে চায়, তার সমস্ত কিছুই যেন হয়ে যাক। এই মেয়েটার ক্ষেত্রেও সেই রকম, যে যা দিত, যে যাই বলতো, সমস্ত কিছুকেই সে অ্যাকসেপ্ট করতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং তার চাহনি, তার দৃষ্টিশক্তি যেন সর্বত্র যেত, মানে সে সবাইকে তাকিয়ে দেখতো। ইউজুয়ালি তোমরা যারা ছাত্ররা, তোমরা নিশ্চয়ই জানো, যখন তোমরা স্কুল থেকে বাড়ি ফেরো, প্রায় দেখা যায় যে মেয়েগুলো দেখবে একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকে, সোজা একটা দৃষ্টিতে তাকিয়ে থাকছে, এবং তারা সাইকেল চালিয়ে বা বাইকে টাইকে বাড়ি যাচ্ছে। কিন্তু ছেলেগুলো কিন্তু এইরকমের নয়, ছেলেগুলো কী হয়, একবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, এদিক ওদিক, পেছন দিকে তাকায়। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই যে মেয়েটা, এর যে লুকসটা কী করতো না, ওয়েন্ট এভরিহোয়ার, সে সকলের দিকে তাকাতো, সকলের সঙ্গে মুচকি হেসে কথা বলতো। স্যার, ইট ওয়াজ অল ওয়ান। স্যার, কী আর বলবো, এই এই যে গুণগুলো ছিল না, এই গুণগুলোই কিন্তু তার সব থেকে খারাপ একটা দিক, যেগুলো আমি তুলে ধরতে পারি। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, the bough of cherries, some officious fools broke into the orchard for her. তো এই যে বলছে স্যার, ইট ওয়াজ অল ওয়ান, তো এগুলো তো সামান্য কিছু একটা বললাম, আরও তো অনেক কিছু আছে, সেগুলো শোনো একটুখানি। আমার যে লাস্ট ডাচেস ছিল কেমন ছিল বলছি। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, হয়তো আমি তাকে খুব সুন্দর একটা পেন্ডেন্ট বা নেকলেস দিয়েছিলাম, যেটা তার বুকের উপর, তার ছাতির উপরে, ব্রেস্টের ওপরে ঝুলে থাকতো। তো সেটাকে পেলেও সে যেমন আনন্দিত হতো সকলের প্রতি, এমনকি দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, এমনকি যে অট্টালিকা, যে রাজপ্রাসাদ বা যে ডিউক ডমের যে বিখ্যাত প্যালেস ছিল, সেই প্যালেস থেকে দাঁড়িয়ে যখন পশ্চিম দিকে তাকাতো, তো সেইখানে যে সূর্য আস্তে আস্তে করে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, সেই যে সানলাইটটা, সেটার দিকেও তাকিয়ে সে একই রকমের মুচকি হাসতো। দ্য বাউ অফ চেরিজ, সাম অফিসিয়াস ফুলস, অথবা কোনো একজন অফিসিয়াস ফুল, অতএব যাকে আমরা স্তাবক বলি, উপযাজক বলি, মানে যাকে ডাকা হয় না, যেচেই সে আসে, এইরকম কোনো একজন ব্যক্তি কী করে, কোনো একটা গাছ থেকে কী করলো, কোনো একটা গাছের ডাল, চেরি গাছের ডাল একটা নিয়ে এলো, ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, একটা বাগান থেকে ভেঙে এনে তার কাছে নিয়ে এলো, এবং সেই ফুলটা পেয়েও কিন্তু সে সেই রকমের মুচকি হাসে। দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরাস, এমনকি একটা সাদা যে খচ্চর বলি, মিউল বলি, এই খচ্চরের পিঠেও সে যে চেপে তার ঘরের সামনে লন আছে, এই লনের মধ্যে ঘুরে বেড়ায়, সেখানেও সে সেই রকম আনন্দিত হয়। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, এই সমস্ত কিছু। অতএব এই যে ওপরে যতগুলো আমি এক্সাম্পল বললাম, বা আমাদের যে স্পিকার যে এক্সাম্পলগুলো দিল, এগুলো কিছু তুচ্ছ আছে, যেমন গোলাপ ফুল বা যে চেরি ফুলের কথা বলা হচ্ছে, সেই চেরি ফুলটা পেয়েও যেমন আনন্দিত হচ্ছে, একই সঙ্গে সঙ্গে খুব একটা দামি ডায়মন্ডের নেকলেস দিলাম। তো এর মধ্যে নিশ্চয় ডিফারেন্সিয়েট করার ক্ষমতা থাকা উচিত, কিন্তু এই যে লাস্ট ডাচেস, সে কিন্তু সেই রকম করতো না। অল অ্যান্ড ইজ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, এই সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিস। অতএব যেহেতু সে পার্থক্য করতে পারতো না কোনটা ভালো কোনটা খারাপ, তাই জন্য সে প্রত্যেকটা জিনিসের প্রতি সে তার অ্যাপ্রুভিং স্পিচ প্রকাশ করতো। প্রত্যেকেই বলতো, ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য গিফট, সে প্রত্যেককে এই রকমের কথা বলতো। অর ব্লাস অ্যাট লিস্ট, না হলে ওইসব কিছু না বললেও অ্যাটলিস্ট একটুখানি মুখে একটু লজ্জিত আভা নিয়ে সে একটু মুচকি হাসতো। অতএব এই লাস্ট ডাচেস, তার এগুলো কিন্তু খারাপ গুণ। আমরা যারা রিডার, আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু খারাপ গুণ নয়, কিন্তু আমাদের এই ডিউক মনে করছেন এগুলো হচ্ছে তার খারাপ গুণ। কারণ অবশ্যই এই ডিউক ছিল খুব পজেসিভ ছিল, সে চায় না যে তার বউ অন্য কোনো কারোর দিকে তাকিয়ে দেখে একটু মুচকি হাসুক। এই একই সঙ্গে এটাও বলতে পারি এই ডিউকটা অনেকটা সন্দেহপ্রবণ ছিল। অতএব আমার বউ
অন্য কারোর সঙ্গে মুচকিসে কথাবার্তা বলবে, অবশ্যই তো আমার হৃদয়ে লাগবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই জায়গাতে ডিউক বারবার ধরে এগুলোকে ডিমেরিট বা ইমপারফেকশন হিসেবে উপস্থাপন করছেন। সি থ্যাঙ্কড ম্যান, গুড, বাট থ্যাঙ্কড সামহাউ, I know not how, as if she ranked my gift of 900 years old name with anybody's gift. She thanked man. অতএব এই যে লাস্ট ডাচেস, সে সবাইকে ধন্যবাদ দিত, যে তাকে কোনো উপহার দিত ধন্যবাদ দিত, যে যার সঙ্গে কথাবার্তা বলতো তাকেও সে ইজিলি অনায়াসে ধন্যবাদ বলতো। গুড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলুক না। বাট র্যাঙ্ক সামহাও, কিন্তু তাদের ধন্যবাদ দেওয়ার যে প্রক্রিয়াটা এমনভাবে ছিল না, আই নো নট হাউ, আমি যে কী করে এটাকে এক্সপ্লেন করব তোমাকে খুঁজে পাচ্ছি না, শব্দ খুঁজে পাচ্ছি না। অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম, যেন মনে হচ্ছিল যে আমার যে খ্যাতি, আমার যে বংশের যে যশ খ্যাতি, যে খ্যাতিটা প্রায় 900 বছরের পুরনো, সেই খ্যাতিটাও কোনো ভ্যালু নেই, যেন সে কোনো একটা সামান্য গিফটকে আমার এই খ্যাতি, আমার এই বংশর যে মর্যাদা, আমাদের যে ট্র্যাডিশন, ঐতিহ্য, তার থেকেও অনেক বেশি ধরে কোনো একটা সামান্য চেরি গাছকে, কোনো একটা সামান্য গোলাপ ফুলকে, কোনো একটা সামান্য কথাবার্তাকে, উইথ এনিবডিজ গিফট, এবং সে কী করছে, যে কোনো মানুষের গিফট থেকে অনেক বেশি দামি বলে মনে করে আমার এই বংশমর্যাদা পরম্পরা থেকে। হু স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং। এখন বলো তো তুমি, মানে আমাদের ডিউক অফ অ্যালফান্সো ওই এনভয়কে দেখে বলছে, আচ্ছা বলো তো তুমি, কে এখন আমাদের মতো এই যে হাইফাই সম্ভ্রান্ত বংশের লোকেরা, আমাদেরকে টাইম আছে ওই সমস্ত তুচ্ছ জিনিসগুলোকে পয়েন্ট আউট করার মতো? আমাদের টাইম নেই। আমরা কি এত নিম্নমানের, আমরা কি এতটা এতটা নিচু মনের, যে সংকীর্ণ মনের, যে আমরা লাস্ট ডাচেসকে বলবো তোমার এইসব দোষ আছে? তো বলতে পারি না। আর এই বলাটাও আমাদের পক্ষে শোভনীয় নয়, কারণ আমরা সবাই উচ্চ বংশের। মানে এখানে ডিউক কিন্তু সে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সে কী পরিমাণ ডোমিনেটিং, সেটা বলতে চাইছে হু স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং। এখন বলো তো, কে এই সামান্য জিনিসগুলোর জন্য নিচে নামবে আর এইরকম একজন ডাচেস তার দোষ ত্রুটি খুঁজে বের করবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, to make your will quite clear to such an one, and say, just this or that in you disgust me. Here you miss, or there exit the mark. And if she let herself be listened so plainly set her ways to yours, forsooth, and made excuse. ডিউক এখানে সে এনভয়কে বলছেন যে দেখো, আমি তো খুব ভালো বাগ্মী নই, আমি খুব ভালো কথাবার্তা বলতে পারি না, খুব ভালো ওরেটর নই বা স্পিকার নই, তো কী করে আমি বলি বলো তো? ইভেন হ্যাড ইউ দ্য স্কিল ইন স্পিচ, দেখো যদি তোমার যদি এই রকমের দক্ষতাও থাকতো কথাবার্তা উপস্থাপন করার জন্য, হুইচ আই হ্যাভ নট, যেখানে আমাদের সেই ডিউক বলছেন যে আমার কিন্তু এই রকমের কথাবার্তা বলার মতো কোনো দক্ষতা নেই, কিন্তু যদি তোমার থাকতো, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ এন ওয়ান, হয়তো এই রকমের তোমার ইচ্ছা, তুমি যা দোষ ত্রুটি দেখতে পাচ্ছ সমস্ত কিছু তুমি ক্লিয়ার করে বলতে, একদম স্পষ্ট করে তুলে ধরতে ওই রকম একজন বউয়ের কাছে, ওই রকম একজন লাস্ট ডাচেস তার কাছে তুমি বলতে পারতে, কিন্তু আমি বলতে পারি না। সে হয়তো তুমি বলতে পারতে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি। দেখো বউ, দেখো ডাচেস, তোমার না এই জিনিসগুলো না তোমার খুব খারাপ লাগে, ঠিক আছে, এগুলো আমাকে ডিসগাস্ট করে, এগুলো সবসময় আমাকে বিব্রত করে। হেয়ার ইউ মিস, অথবা তুমি ওই জিনিসটাকে না তুমি একটু ছেড়ে গেছো, ওখানটায় বোধ হয় তোমার কিছু একটা বললে ভালো হতো। আর দেয়ার এক্সিট দ্য মার্ক, অথবা ওই দিকটা দেখো, ওই যে ওর সঙ্গে যে কথাবার্তা বলছিলে তুমি কিন্তু লিমিট ক্রস করে গিয়েছিলে, তুমি একেবারে কাছে গিয়ে চলে গেছিলে, একটু দূরে থাকলে বোধ হয় ভালো হতো। হয়তো এই রকমের কথাগুলো কেউ হয়তো ডাচেসকে বললেও বলতে পারতো। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লিসেন্ড সো, আর যদিও বা কারো কাছ থেকে এই সমস্ত কথাগুলো শোনবার পরে সে নিজেকে সংযত করতো, নিজেকে একটুখানি ঠিক করে নিত, নর প্লেনলি সেট হার ওয়েক্স টু ইয়োর্স ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, সে হয়তো এমনভাবে এটাকে অ্যাকসেপ্ট করতো যে
নর প্লেনলি সেট হার উইক্স টু ইউজ, যে সে কিন্তু তার যে বুদ্ধিমত্তাকে কোনোভাবে কাজে লাগিয়ে তোমার সঙ্গে এতটুকু বলে তর্ক করতো না, তর্কও করবে না। ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, এমনকি কোনো রকম সে এক্সকিউজও করবে না, সে সমস্ত কিছুকে অনায়াসে অ্যাকসেপ্ট করে নেবে। অতএব একজন ব্যক্তি যদি খুব ভালো কথাবার্তা বলতে পারে, বাগ্মী হয়ে থাকে, সে হয়তো অনেক কিছু দোষ বা ত্রুটি তুলে ধরবে ওই ডাচেসের কাছে, এবং ডাচেস কী করবে, সেই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করবে, সে চ্যালেঞ্জও করবে না, কোনো কিছু বলবেও না। এবং এটাও কিন্তু এক রকমের ভালো একটা দোষ বা ত্রুটি, যেটা মনে করছেন এই অ্যালফানসো দ্য সেকেন্ড। ইভেন দেন উড বি সাম স্টুপিং, আর যদি আমাদেরকে যদি নামতেও হয়, যদি আমাদেরকে নেমে এই রকমের বলতে বলা হয় এই রকমের দোষ ত্রুটিগুলো আছে, তো সেটাও তো বলা সম্ভব নয় আমাদের পক্ষে। মানে এখানে ডিউক বলছে আমার পক্ষে তো কোনো মতে সম্ভব নয়, আমি নিজেকে অতটা নামিয়ে ওই সামান্য তুচ্ছ জিনিসটা বলবো, এটাও আমার কাছে লজ্জাকর। আই চুজ নেভার টু স্টুপ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কোনোদিনও বলে নিজেকে অতটা নিচে নামাবো না, তাচ্ছিল্য করবো না তুচ্ছ জিনিসটাকে তুলে ধরার জন্য। Or sad she smiled, no doubt, wherever I passed her, অথবা সে হয়তো একদিন হাসছিল, স্মাইল করেছিল, whenever I passed her, আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম সে খুব সুন্দর হাসছিল। বাট who passed without much the same smile, কিন্তু বলো তো কে এমন পাশ দিয়ে গেলে এইরকম হাসার কী এমন কারণ আছে? অন্য যে কেউ মানুষ তো সামনে দিয়ে যাচ্ছে, তা হাসার কী আছে বাবু, তাকে দেখে হাসার তো কিছুই নেই। এইরকম মুচকি হাসি, এই যে ছবিতে দেখতে পাচ্ছে এত সুন্দর স্মাইল, যেন মোনালিসা তার থেকেও ভালো একটা স্মাইল প্রকাশ পাচ্ছে, হাসির কী আছে? অন্য একজন আগন্তুক যাচ্ছে তো যাচ্ছে, অসুবিধার কিছু, তাকে দেখে মুচকি হাসবার কিছু নেই। দিস গ্রিউ, এবং এই যে অতিরিক্ত পরিমাণে স্মাইলিং ফেস দেখানো বা অতিরিক্ত পরিমাণে কটেসি দেখানো, এটা কিন্তু চলতেই থাকলো, চলতেই থাকলো, আমার খুব বেড়েই যাচ্ছিল। আই গেভ কমান্ডস, তারপরে আমি ফাইনাল আমার যা আদেশ দিয়েছিলাম, কি দিয়েছিলাম? কমান্ডস, আমি আমার যা বলার আমি বলে দিয়েছিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, আর তারপর থেকেই না তার মুখের সমস্ত হাসিগুলো একেবারে নিঃশেষ হয়ে গেল, পুরোপুরি থেমে গেল। অর্থাৎ এই যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যেন এখানে বলা হচ্ছে অ্যালফানসো দ্য সেকেন্ড বা যে স্পিকার ডিউক, সে হচ্ছে এতটা ডোমিনেটিং যে একজন মেয়ের সরল গুণাবলীকেও কিন্তু তার কাছে মানে পাপ বলে মনে হয়, খারাপ দিক বলে মনে হয়, এবং সে এতটা পজেসিভ, সে চায় না তার বউ কিন্তু কারোর সঙ্গে এইরকম মুচকি হেসে কথাবার্তা বলুক। অ্যাকচুয়ালি আমাদের এই ডিউক না এমন একটা ক্যারেক্টার যে কিন্তু মানে অল্পতেও সন্তুষ্ট নয়, আর বেশি পেলেও সন্তুষ্ট নয়, মানে সে নিজেও জানে না যে কী পেলে সন্তুষ্ট আর কী পেলে সন্তুষ্ট হবে না। এই জিনিসটা যেন সেখানে প্রমাণ পায়। তার বউ যদি সৌজন্যবোধ দেখায় তাতেও তার খারাপ, যদি কম দেখায় তাতেও খারাপ, বেশি দেখায় তাতেও খারাপ, মানে কী করবে সেই বউটা, কী করবে? ফাইনালি এটাই আমরা প্রমাণ করতে পারি যে ডিউক ওই যে লাস্ট ডাচেস তাকে হত্যা করে। তাই বলছে দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপরে তার সমস্ত হাসিগুলো পুরোপুরি থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, আর তারপর থেকেই ওখানে সে দাঁড়িয়ে রইল যেন জীবিত অবস্থায়। তার মানে তারপর থেকে ওই পেন্টিংটা ওখানে উপস্থাপন করা হয়েছে, পেন্টিংটাকে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে যে সেই মানুষটা তো জীবিত নেই, কিন্তু তার জায়গাতে তার রেপ্লিকা, তার যে ডুপ্লিকেট পিকচারটা এখানে আছে, এটাই হচ্ছে জীবিত অবস্থায় যেন মনে হচ্ছে। এই কথাগুলো শুনে ওই এনভয় বা যে ঘটক আসছিল না, তার অবস্থা পুরোপুরি একেবারে মানে বাংলা পাঁচের মতো হয়ে গেছে, মানে কী করবে না সে খুঁজেই পাচ্ছে না, একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। তারপরে বলছে ডিউক বলছে উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি একটু দয়া করে উঠবেন, এখান থেকে একটু উঠবেন, দাঁড়াবেন। উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, আর দেখো যে নিচে, অর্থাৎ এই যে কথাগুলো বলছিল একটা ওপরে দোতলায় কথাবার্তা বলছিল, এবার বলছিল যে দেখো নিচের দিকে যে আরও যে কোম্পানি আছে, আরও যে আমার লোকজন আছে, ওদের সঙ্গে আমরা গিয়ে কথাবার্তা বলবো, চলো যে উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, চলো তবে এবার আমরা নিচের দিকে যাই, আর ওই যে লোকগুলো আছে ওদের সঙ্গে আমরা বাস কথাবার্তা বলি। আই রিপিট, আমি পুনরায় আবার বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স ইজ অ্যাম্পল ওয়ারেন্ট that no just pretense of mine for dowry will be disallowed. মানে খুব একটা
এমন একটা কথা যেগুলো মানে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় আর কি। মানে কাউকে মানে কারো কাছ থেকে চাওয়ার জন্য যখন ঘটক বলে না এরকম, তোমরা নিশ্চয়ই জানো কি না, দেখো অনেক সময় ঘটকগুলো এরকমের করে, একে চোখ প্রকাশ করে, যে বলে যে আরে না, ছেলে পক্ষের কোনো দাবি নেই, কিছু নেই, যা দেবেন আপনার মেয়েকে দেবেন, তো একটা গাড়ি দেবেন, তো গাড়ি দেবেন, আপনার মেয়েই চাপবে। তো এই যে কথাগুলো, মানে কিছু একটা চাওয়া কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চাওয়া, এই এই অ্যাটিটিউডটা আমরা এখানে ডিউকের ক্ষেত্রেও দেখবো। ডিউক কি বলছে আগে একটুখানি মন দিয়ে বুঝে নাও। ডিউক বলছে, দেখো আমি তো জানি তুমি যে কাউন্টের হয়ে আসছো সে খুব উদার, এবং সে এত উদার যে তাকে আমার ডাউরির কথা কিছু বলার প্রয়োজন নেই। আমি নিশ্চিত যে তিনি আমাকে অনেক দেবেন, অনেক কিছুই দেবেন, কিন্তু আমার কোনো দাবি দেওয়া নেই কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র আমার একটাই দাবি, যে যেন কাউন্টের ডটার, তার মেয়েটা যেন আমার কাছে আসে এবং তার সঙ্গে যেন আমার বিয়ে হয়, এটাই হচ্ছে আমার একমাত্র আমার দাবি। তাছাড়া আমার কোনো ডাউরি, কোনো কিছু আমার দরকারই নেই। অতএব যেন একরকমভাবে সে ঘুরিয়েই বলে দিল যে আমার ডাউরিও দরকার আছে, এমনকি আমার যে বউ, মানে নতুন যে বউ হবে তাকেও আমার প্রয়োজন। আই রিপিট, দ্য কাউন্ট ইউর মাস্টার্স ইজ নো মিউনিফিসেন্স। দেখো আমি তো জানি, মানে সেই ডিউক বলছে, দেখো তো আমি জানি তোমার যে কাউন্ট না, তোমার যে প্রভু, সে কিন্তু খুব মানে উদার বলে আমি জানি আর কি, এবং সে এতটাই উদার, এতটাই দানশীল যে তার নাম খ্যাতি সব জায়গায় সবাই জানে। is ample warrant that no just pretense of mine for dowry would be disallowed. যে সে এতটাই উদার যে আমি যদি কোনো টাকা পয়সা বা কোনো পণ পথার জন্য যদি বা কোনো পণের জন্য আমি দাবি করি, ওটা হয়তো খুব খারাপ লাগবে তার কাছে, কারণ সে এতটাই দিবে যে আমার চাওয়া, আমার পাওনাটা তার কাছে তুচ্ছ বলে মনে হবে। দো দেয়ার ফেয়ার ডটার সেলফ আই অ্যাভয়েড, যদিও বিশ্বাস করো আমি মনে প্রাণে চাই, আমি প্রতিজ্ঞা করছি মনে প্রাণে চাই যে একমাত্র ডাউরি ওইসব না এলেও চলবে, কোনো পণ, কোনো টাকা পয়সা সম্পদ না এলেও চলবে, যদি আমাকে ওই সুন্দরী মেয়েটাকে দিয়ে দেওয়া হয়, তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, এটাই আমার যথেষ্ট। এখানেও আর একটা জিনিসটা আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি না, ডিউক কিন্তু মানে টু মাচ অ্যাভারিসিয়াস, অনেকটা কিন্তু লোভী, অ্যাট দ্য সেম টাইম হি ইজ ফুল অফ লাস্ট, সে কিন্তু মেয়েদের প্রতি একরকম মোহ, একটা কামনা বাসনা প্রকাশ করে। স্টার্টিং ইজ মাই অবজেক্ট। দেখো আমার তো কোনো দাবি দেওয়ার নেই, আমার কিছু নেই, শুধুমাত্র ওই যে কাউন্ট আছে, ওর মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলেই ওটাই আমার যথেষ্ট। তো ওই মেয়েটা যদি আমার কাছে চলে আসে, আমার বউ হয়ে থাকে, এতেই আমি সন্তুষ্ট। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার। তো এই কথাটা শোনবার পর কি হচ্ছে, আমাদের ওই অ্যানভয় যে ঘটক ছিল, সে সেখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিল, বলছে না, কার পাল্লায় পড়লাম বাবা, এখানে না আসাই ভালো, হয়তো সে এরকম ভাবছিল, ভেবে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বলছে, নে উই উইল গো ডাউন টুগেদার, না না না, তুমি একা যেও না, চলো না আমরা একসঙ্গে যাবো, তুমি আগে পালিয়ে যাচ্ছ কী জন্য, ভয়ে তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন, আমরা দাঁড়াও একসঙ্গে যাবো। নোটিস নেপচুন, দো টেমিং এ সি হর্স থট এ রিয়ালিটি। এবং নামার সময় দেওয়ালে আর একটা ছবি ছিল, সেই ছবিতে কি দেখা যাচ্ছে কি না, একটা সি হর্স আছে এবং তার গায়ের ওপর নেপচুন, নেপচুন হচ্ছে কি ভগবান আর গড আর কি, সে বসে আছে, এবং সেই ছবিটাকে দেখিয়ে বলছে, দেখো দেখো ওদিকে একটা পিকচার দেখতে পাচ্ছ না, নোটিস নেপচুন, ওই নেপচুনটাকে দেখো, দো টেমিং এ সি হর্স, দেখো কেমনভাবে একটা সি হর্স, একটা ঘোড়াকে কেমনভাবে সে অবদমিত করছে, হাতের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, থটের রিয়ালিটি। আর এটা কিন্তু একটা সত্যি একটা অদ্ভুত একটা চিন্তাভাবনা প্রকাশ করে, একটা মানে এই রকমের চিন্তাভাবনা প্রকাশকারী কোনো পেন্টিং হয়তো কোথাও নেই। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি। আর ওই ছবিটা তো বানিয়েছিল ক্লজ, সেই বিখ্যাত পেন্টার ছিল যে ইন্সবার্গে থাকে, সেই ইন্সবার্গের যে ক্লজ, সেই বিখ্যাত পেন্টার, সে কিনা ব্রোঞ্জ দিয়ে আমাকে ছবিটা পাঠিয়েছিল। অর্থাৎ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কীরকম বংশমর্যাদার লোক, আমরা কীরকম শিল্পকে ভালোবাসি। তো এর মাধ্যমে আমরা কিন্তু এই যে ডিউক, তার চারিত্রিক গুণাবলী পাচ্ছে কি, সে সবসময় চায় যে নিয়ন্ত্রণ করতে, সে সবসময় চায় কাউকে হাতের মুঠোয় রাখতে। তো এটাই ছিল আজকের কবিতার এই সামারি বা সারাংশ। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।